সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে যুক্তরাষ্ট্রকে রীতিমতো অবাক করে দিয়েছে ইরান। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হঠাৎ করেই আবারও কেন গর্জন দেখালো তেহরান? জানা গেছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এবং মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ডের একটি কেন্দ্রে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কি আবারও যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার প্রতি বেশি জোর দিচ্ছেন, কিন্তু তেহরান পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যে তাদের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। প্রশ্ন হলো, এখন তাহলে কি করবেন ট্রাম্প? যুদ্ধের উত্তেজনা কোনো মতেই যেন কমছে না পারস্য উপসাগরীয় অঞ্চলে। ইরান ইস্যুতে বারবার আগ্রাসনে জড়াচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সাথে বৈঠকের পর ইহুদিবাদী শাসক জানিয়েছেন, ইরান ইস্যুতে আমাদের একটি যৌথ স্বার্থ আছে। কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান, আমরা সেটা হতে দেব না। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাহলে কি এজন্যই জর্ডানের ওই মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালালো ইরান? মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি কেন্দ্রকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে IRGC। ইরানের এই সারপ্রাইজ অ্যাটাকের পর মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে তেহরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্রকেই প্রতিহত করেছে তারা। তবে IRGC বলছে, হামলায় সফলতা অর্জন করেছে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটি। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলোতে হামলা প্রসঙ্গে IRGC এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিনীরা যতদিন পর্যন্ত হুমকি দেওয়া অব্যাহত রাখবে, আমাদের প্রতিরোধও ঠিক ততদিন চলবে। আমাদের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি হস্তক্ষেপের অবসান হতেই হবে। এদিকে নিজেদের আগ্রাসী আচরণের প্রমাণ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে যৌথভাবে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সৌদি আরব। এ সম্পর্কে ওয়াশিংটনের দাবি, ইরাকের পূর্বাঞ্চলে থাকা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর আস্তানা লক্ষ্য করেই যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের বেশ কয়েকটি জ্বালানি কেন্দ্রকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরাকের ওই সশস্ত্র গোষ্ঠীটি, যার কারণে নিজেদের ওই তেল শোধনাগারগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করতে বাধ্য হয় সৌদি সরকার। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় গর্জে উঠেছে তেহরানের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের আধিপত্যবাদকে বিলীন করারই যেন শপথ নিয়েছে তারা। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। কূটনৈতিক আলোচনা চলছে ঠিকই, কিন্তু সেই আলোচনার পাশাপাশি এসেছে কঠোর সামরিক হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিয়েছেন, নতুন কোনো চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে কিছু বিষয়ে ভালো আলোচনা চলছে, তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে প্রয়োজন হলে খুব দ্রুত এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব। ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে পিকেক্স মাউন্টেন। ইরানের নাতানজ পারমাণবিক কমপ্লেক্সের পাশাপাশি পাহাড়ের ভেতরে নির্মিত এই ভূগর্ভস্থ স্থাপনাকে দেশটির সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজর কাটছে।
ট্রাম্প বলেন, যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে শুধু এই ভূগর্ভস্থ স্থাপনাই নয়, ইরানের গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক অবকাঠামো সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য হতে পারে। যদিও তিনি দাবি করেন তার প্রথম পছন্দ যুদ্ধ নয়। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় তিনি চান এমন পরিস্থিতি তৈরি না হোক যেখানে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা অন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন পড়ে। অর্থাৎ তিনি এখনও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা করছেন, কিন্তু সেই সুযোগ নষ্ট হলে সামরিক বিকল্প টেবিলে থাকবেই এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। এর আগেও ট্রাম্প মন্তব্য করেছিলেন, প্রয়োজনে পিকেক্স মাউন্টেনের প্রবেশপথ কিংবা সুড়ঙ্গের মুখেও বড় ধরনের সামরিক আঘাত হানা হতে পারে। সেই বক্তব্যের ধারাবাহিকতায় এবারও তিনি জানান এমন অভিযানের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। মার্কিন প্রশাসনের দাবি, তেহরান যদি অর্থবহ সংলাপে না আসে এবং আন্তর্জাতিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক চাপ আরও বাড়াতে পিছপা হবে না। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ধ্বংস করতে ইরান ছুড়েছিল কমপক্ষে 70টি ব্যালিস্টিক মিসাইল। কিন্তু মার্কিনি কোন সামরিক স্থাপনা লক্ষ্য করে এমন বিধ্বংসী হামলা চালিয়েছে তেহরান? জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের কড়া জবাব দিতে একটুকুও ছাড় দেয়নি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে ইরান ব্যবহার করেছিল রাশিয়ার দেওয়া বিশেষ অস্ত্র। তবে ঠিক কোন অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফলতা পেয়েছে তেহরান? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করতে সাম্প্রতিক সময়ে একাই যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে শত শত যুদ্ধবিমানও মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি স্থল অভিযান পরিচালনা করতে 50,000-এরও বেশি সেনা পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে যেন ট্রাম্পের সব স্বপ্নই অধরা থেকে গেছে। জানা গেছে, শুধুমাত্র জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে শতাধিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে হামলা চালিয়েছিল IRGC। সেগুলোর মাঝে অন্তত 70টি ক্ষেপণাস্ত্র এবং 25টি শক্তিশালী আত্মঘাতী ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হয় জর্ডানের প্রতিরক্ষা বাহিনী। 28 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতেই সাম্প্রতিক যুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। তবে এই সফলতার পেছনে কাজ করেছে রাশিয়ার জোরালো ভূমিকাও, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর কমপক্ষে 2টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। CIA-এর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে 4 জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তবে মার্কিন গোয়েন্দারা শুধুমাত্র রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ আনলেও ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তানি দিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, চীন ও রাশিয়ার পক্ষে এটা বলা স্বাভাবিক যে তারা ইরানকে সাহায্য করে না, কিন্তু বাস্তবে তারা করেই। সাম্প্রতিক যুদ্ধে চীনের স্যাটেলাইট ব্যবস্থা আমাদের সামরিক বাহিনীর অনেক কাজে দিয়েছে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত দীর্ঘদিন ধরেই রাশিয়া ও চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনী প্রভাব বলয়কে উৎখাত করতে তেহরানের সাথে একযোগেই কাজ করছে মস্কো ও বেইজিং, এমনটাই দাবি সমরবিদদের।
ভারতের দিকে মুখ করে কমপক্ষে 11টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। হঠাৎ করেই কি এমন ঘটল দেশ দুটির মাঝে? জানা গেছে চীনের সামরিক বহরের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর মধ্যে Z-20 সিরিজের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোকে এভাবেই তাক করে রেখেছে বেইজিং, যা ভারত সীমান্তের খুব কাছেই রয়েছে বলে দাবি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির। তবে কি নতুন করে কোনো উত্তেজনা ছড়াতে চলেছে নয়াদিল্লি ও বেইজিং এর মাঝে? প্রশ্ন হলো, পাল্টা প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার? চীনের মাইটি ড্রাগনকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করছে নয়াদিল্লিতে। কারণটা বেশ পরিষ্কার। এখন পর্যন্ত যে কোনো চীনা বিমান ঘাঁটিতে Z-20 সিরিজের যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে মোতায়েন করার ঘটনা এটি প্রথম, এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঠিক কোথায় অবস্থান করছে চীনের এই আধুনিক সমরাস্ত্রগুলো? জানা গেছে চলতি বছরের জুন মাসের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে নিজেদের 2টি বিমান ঘাঁটিতে Z-20 মাইটি ড্রাগন মডেলের কমপক্ষে 11টি যুদ্ধবিমান মোতায়েন করে চীন, যার মধ্যে 7টি যুদ্ধবিমান দেশটির শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান নামক বিমান ঘাঁটিতে রয়েছে। সামরিক ও বেসামরিক দ্বৈত ব্যবহারে উপযোগী চীনের এই বিমান ঘাঁটির অবস্থান ভারতের সর্ব উত্তরের রাজ্য লাদাখের দৌলত বেগ ওল্ডির বিমান ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার উত্তর পূর্বে। এছাড়াও তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলে অবস্থিত চীনের দামসুং বিমান ঘাঁটির রানওয়েতে আরো 4টি Z-20 স্টিলথ বিমান দেখা গেছে বলে দাবি এনডিটিভির। এই ঘাঁটিটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। কিন্তু চীনের এমন সামরিক প্রস্তুতিতে ভারতের উদ্বেগের মূল কারণটা আসলে কি? ভারতের উদীয়মান মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেসের সহপ্রতিষ্ঠাতা এবং দেশটির যুদ্ধবিমানের সাবেক পাইলট সমীর যোশী উদ্বেগ প্রকাশ করেই বলেছেন, আমাদের সীমান্তের কাছে চীনের 11টি যুদ্ধবিমানের উপস্থিতি প্রমাণ করে যে এগুলো কেবল এখন কোনো সামরিক প্রদর্শন বা সংকেত নয়, এটি এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য স্থায়ী হুমকি। প্রশ্ন হলো, কতটা শক্তিশালী চীনের এই যুদ্ধবিমানগুলো? Z-20 সিরিজের স্টিল যুদ্ধ বিমানের প্রধান শক্তি হলো এর অতি সূক্ষ্ম রাডার ব্যবস্থা। এই বিমানের উন্নত কাঠামোগত নকশার কারণে শত্রুপক্ষের রাডারে এটি সহজে ধরা পড়ে না। ফলে সাধারণ ঘরানার যুদ্ধ বিমানের চেয়ে চীনের এই যুদ্ধ বিমান বহুগুণ এগিয়ে থাকে। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা ফরাসি নির্মিত রাফাল অত্যন্ত শক্তিশালী হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিল ক্যাটাগরির যুদ্ধ বিমান নয়। এমনকি বর্তমানে ভারতের সামরিক বহরে কোনো ধরনের স্টিল যুদ্ধ বিমান নেই বলেই জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে খুব দ্রুত গতিতেই Z-20 মডেলের যুদ্ধবিমানের বহর বৃদ্ধি করছে চীন। শুধুমাত্র 2025 সালের শেষের দিকে এই সিরিজের 120টি করে যুদ্ধবিমান তৈরি করেছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশটি, যা চলতি বছরের শেষ নাগাদ 500টি যুদ্ধবিমানের বহরে পরিণত হবে বলে জানা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের দাবি 2030 সালের মধ্যে Z-20 সিরিজের প্রায় 1000টি যুদ্ধবিমান তৈরি করবে চীন সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি আরও ভয়াবহ এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে? যুদ্ধের গতি কি আবারও বদলে যাচ্ছে? কারণ একদিনের ব্যবধানে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে যে ধরনের হামলা চালিয়েছে রাশিয়া, তা নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলে। একযোগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভারী কামানের গোলায় কেঁপে উঠেছে ইউক্রেনের পূর্বাঞ্চল। বিভিন্ন শহরে ধ্বংস হয়েছে বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। তবে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ যুদ্ধ রেখা জুড়ে বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় রুশ বাহিনী। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দোনেস্ক অঞ্চলে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চল দুই পক্ষের সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এবারও সেখানেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী বিতর্কিত শহর কস্তিয়ান্তিনিভকার কাছাকাছি দুটি পৃথক এলাকায় হামলায় ৩ জন নিহত হন। সম্প্রতি রাশিয়া দাবি করেছিল তাদের বাহিনী কস্তিয়ান্তিনিভকা দখল করেছে, তবে ইউক্রেন সেই দাবি প্রত্যাখ্যান করেছে এবং শহরটির নিয়ন্ত্রণ পরিবর্তনের কথা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও শক্তিশালীভাবে সুরক্ষিত শহর ক্রামাতোরস্কের কাছেও রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন। দোনেস্ক অঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলায় আহত হয়েছেন মোট 18 জন। তবে এর বাইরেও আরও হতাহতের ঘটনা ঘটেছে। শুধু দোনেস্ক নয়, পাশের দিনিপ্রোপেতভস্ক অঞ্চলও ব্যাপকভাবে হামলার মুখে পড়েছে। অঞ্চলটির গভর্নর অলেকজান্ডার হানঝা জানিয়েছে 5টি জেলায় 50টিরও বেশি ড্রোন ও কামান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে 3 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। নিহতদের কাছে 2 জন প্রাণ হারিয়েছেন দিনিপ্রো নদীর উত্তর তীরে অবস্থিত নিকোপল শহরের কাছে। এলাকাটি দীর্ঘদিন ধরেই রুশ হামলার লক্ষ্যবস্তু। এছাড়া আরও পূর্বে সিনেকলিকভে শহরের কাছেও একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। অন্যদিকে সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরদ অঞ্চলও হামলার শিকার হয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের একটি ড্রোন একটি বাণিজ্যিক ভবনে আঘাত হানলে একজন নিহত হন, আহত হন আরও 2 জন। সব মিলিয়ে নতুন এই হামলা আবারও প্রমাণ করল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনো থামার কোনো লক্ষণ নেই, বরং ফ্রন্ট লাইন জুড়ে হামলার তীব্রতা বাড়ছে আর প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের হামলা থেকে বাদ গেল না গাজার মসজিদও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা গেল গাজার একটি মসজিদে ইসরায়েলের ভয়াবহ হামলার দৃশ্য। নিরীহ গাজাবাসীদের উপর ইসরায়েলের এই বর্বরোচিত আগ্রাসন দেখে হতবাক পুরো বিশ্ব। গাজায় দখলদার রাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনের শেষ কোথায়? ইসরায়েল কি গাজাকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ক্ষান্ত হবে না? সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গাজা শহরের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজটিতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের এক করুণ চিত্র ফুটে উঠেছে। বছরের পর বছর ধরে গাজার হাজার হাজার নিরীহ মানুষগুলোকে নির্মম অত্যাচার আর হত্যাকাণ্ডের পরও যেন ক্ষান্ত হচ্ছে না ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এবার গাজার মসজিদগুলোকেও লক্ষ্যবস্তু করছে দখলদার দেশটি। রয়টার্সের ওই ফুটেজটিতে দেখা যায় গাজা শহরের একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। ওই হামলায় পুরো আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। আশেপাশের মানুষজন প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়। পৃথিবীর বুকে অমানবিকতার এমন নির্মম দৃশ্যের সৃষ্টি করা ইসরায়েলিরা ছাড়া আর কারো পক্ষে কি সম্ভব? 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজা জুড়ে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের বিধ্বংসী হামলা আর হাজার হাজার মানুষকে হত্যার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এক দীর্ঘ ধ্বংসাত্মক আর রক্তক্ষয়ী যুদ্ধের শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এত কিছুর পরও ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল। গাজা জুড়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে গাজার বিস্তীর্ণ এলাকা ছেড়ে সংকীর্ণ এক জনপদে এসে ঠাঁই হয়েছে নিরীহ গাজাবাসীদের। এতে গাজার বিস্তীর্ণ এলাকা ইসরায়েলের দখলে চলে আসে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এপ্রিলের শেষ নাগাদ গাজার অন্তত 64% ভূমি ইসরায়েলের দখলে চলে আসে। তবে এতেও যেন ভূমি দখলের ক্ষুধা মিটছে না দখলদার রাষ্ট্রটির। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা 70% পর্যন্ত প্রসারিতকরণের চেষ্টা চলমান রয়েছে।